আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 25 এবং 26 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। অধ্যায়টির নাম কি? যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যু। আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব, তোমরা সবাই একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিও। একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিবা, কেমন? জি, আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু দ্রুত জানিয়ে দিবা। আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত জানিয়ে দিবা আমাকে। আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ? আমার কথাগুলো কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? সবকিছু ঠিক আছে? একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিতে হবে এবং বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন দিয়ে দাও। আমরা এখনই কিন্তু ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, তো আমরা আজকে 24 সালের বোর্ড কোশ্চেনগুলো আলোচনা করব। যদিও আমি খুব অসুস্থ, তারপরে চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমার কথাগুলো শুনতে পাচ্ছ? তাহলে আমরা কি শুরু করতে পারি? আমাকে একটু জানাবা। ওকে, প্রথমে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড 24। একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিতে হবে। আমরা প্রথমে আলোচনা করব রাজশাহী বোর্ড 24। দেখো, প্রথমে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড 24। একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিতে হবে। একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিতে হবে। যারা আছো একটা লাইক দিয়ে কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দাও। আমরা আজকে প্রথমে আলোচনা করব রাজশাহী বোর্ড 24। প্রশ্নটা যাদের কাছে নাই তোমরা একটু স্ক্রিনশট দাও। প্রশ্নটা যাদের কাছে নাই তোমরা একটু স্ক্রিনশট দাও। প্রশ্নটা যাদের কাছে নাই তোমরা একটু স্ক্রিনশট দাও। ওকে, দেখো, মাহাদি কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 4 লক্ষ শেয়ারে বিভক্ত। মনে রাখবা, এই শেয়ার ইস্যুর অধ্যায় থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় 2টা সৃজনশীল প্রশ্ন আসবে এবং 5টা এমসিকিউ থাকবে এই অধ্যায় থেকে। তো অবশ্যই এই অধ্যায়টিকে অবহেলা করার কোনো সুযোগ কিন্তু নেই। না, আমি এখনো পূর্ণ সুস্থ না, দেখেন আমার এখনো গায়ে জ্বর। মাহাদি কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 4 লক্ষ শেয়ারে বিভক্ত 40 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি অনুমোদিত শেয়ারের 80% শেয়ার
10% অধিহারে বিক্রির জন্য আবেদনপত্র আহ্বান করি। জনসাধারণ নিকট হতে 3,50,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। কোম্পানি যথারীতি ইস্যুকৃত সমস্ত শেয়ার বিলি করে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। কোম্পানি শেয়ার প্রতি 0.25 টাকা ব্যাংক চার্জ প্রদান করে। ক নম্বর প্রশ্ন, ইস্যুকৃত শেয়ার ও ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় করো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমি একটা রিকোয়েস্ট করব, হাত জোর করে লিঙ্কটি একটু শেয়ার করবা। কষ্ট করে ক্লাসটা নিচ্ছি শুধু তোমাদের জন্য। দেখো ক নম্বর প্রশ্নটা আমরা কিভাবে শেয়ার করব। ক নম্বর প্রশ্নটা আমরা কিভাবে শুরু করব একটু খেয়াল করো। প্রথমে আমরা বাইর করব ইস্যুকৃত শেয়ার। কতগুলো শেয়ার আমরা ইস্যু করেছি। এটা আপনি কিভাবে বাহির করবেন? এই যে দেখেন, এটা আপনি কিভাবে বাইর করেন। এই যে দেখেন, আপনার টোটাল শেয়ার কত? 4 লক্ষ। এই 4 লক্ষ শেয়ারের আপনি বাজারে ইস্যু করছেন 80%। তাহলে এই 4 লক্ষকে আপনি 80% করেন। তাহলে 4 লক্ষের 80% কত বলেন তো? এই 4 লক্ষ শেয়ারের 80% কত বলেন? 4 লক্ষ শেয়ারের 80% কত? তাহলে আমরা 4 লক্ষ শেয়ারের 80% করব। তাহলে কত আসে বলেন তো? 3,20,000 টাকা। তার মানে আমরা 3,20,000 শেয়ার বাজারে ইস্যু করি। আমরা কত? 3,20,000 শেয়ার কিন্তু বাজারে ইস্যু করি। এবার ব্যাংক চার্জের পরিমাণ বাইর করব। ব্যাংক চার্জ দেখেন, আবেদন পাইছি 3,50,000 শেয়ার। এখন আমরা এই যে ব্যাংক চার্জটা, এই ব্যাংক চার্জটা আমরা কোন শেয়ারের উপরে ধরব? সবসময় একটা কথা মনে রাখবেন, ব্যাংক চার্জ, অবলেখকের কমিশন, এই জিনিসগুলো সবসময় যেই শেয়ারটা আমরা ইস্যু করব ওই শেয়ারটার উপরেই কিন্তু আমরা ধার্য করব। তাহলে আমরা ইস্যু করছি কত? 3,20,000। এবার আমরা এইটার উপরেই ব্যাংক চার্জটা ধরব। তাহলে ব্যাংক চার্জ কত আসে আমাকে একটু বলেন তো? ব্যাংক চার্জ কত আসবে আমাকে একটু বলেন? 3,20,000 গুণন 0.25%, তাহলে 80,000 টাকা। তাহলে ব্যাংক চার্জ হচ্ছে কত? 80,000 টাকা। তাহলে এই জায়গাটা বুঝতে পারছেন কিনা আপনারা আমাকে বলেন। এটাই হচ্ছে ক নম্বর প্রশ্ন। দেখেন, প্রথমে আমি বাইর করছি ইস্যুকৃত শেয়ার। আমরা কতগুলো শেয়ার বাজারে ইস্যু করছি ওইটা আমরা বাইর করছি। কিভাবে বাইর করলাম? আমার যতগুলো শেয়ার তার 80% আমরা বাজারে ইস্যু করছি। তাহলে আমরা এটাকে 80% করলাম। 80% করার কারণে কত আসছে? 3,20,000 আসছে। এবার আসেন ব্যাংক চার্জ। এটা আমরা কিভাবে বাইর করব? যেই শেয়ারটা আমরা ইস্যু করছি ওই শেয়ারটার উপরে আমরা কত করে ব্যাংক চার্জ দিছি। আমরা কত করে ব্যাংক চার্জ দিছি? এই যে 0.25 টাকা করে, 0.25 করে। তাহলে 0.25 আমরা গুণ দিয়ে দিব। এই জায়গায় পারছেন না? 0.25 করে আমরা গুণ দিয়ে দিব। গুণ দিয়ে দিলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের ব্যাংক চার্জের পরিমাণ। সেটা হচ্ছে আমাদের কি? ব্যাংক চার্জের পরিমাণ। বলেন তো বুঝতে পারছেন কিনা? এটার সাথে লিখবেন শেয়ার আর এটার সাথে লিখবেন টাকা, কারণ ব্যাংক চার্জ এটা কিন্তু টাকা, আর এটা যে বাইর করছি এটা কিন্তু শেয়ার। এটা কি বাইর করছি? শেয়ার। বলেন তো বুঝতে পারছেন কিনা? একটু লিঙ্কটা শেয়ার করে দেওয়ার জন্য বলেছিলাম আপনাদেরকে। কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দিতে বলছে। এবার দেখেন, যদি প্রয়োজনীয় জাবেদা বলে তাহলে আমরা কোন কোন জাবেদাগুলো দিব, তাই না? আসেন আমরা প্রয়োজনীয় জাবেদা বললে এখন কোন কোন জাবেদাগুলো দিব। জাবেদার গড় কয়টা? 5টা। আমরা জাবেদার গড়টা আগে তৈরি করে নিব। অনেকে আবার তারিখের গড়টা দেয় না, তারিখের গড়টা কিন্তু দিতে হবে। তারিখ, বিবরণ,
জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এবার দেখো আমরা ঘরটা ফিল আপ করে নিচ্ছি। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এবার আসো, সর্বপ্রথম আমরা জাবেদা কোনটার দিব এবং একটা শেয়ারের দাম কত করে। দেখেন আমরা 10% অধিহারে শেয়ারগুলো ইস্যু করছি। তাহলে এই যে 10% এটা কার উপরে ধরবেন? একটা শেয়ার নিবন্ধন করার সময় দাম ছিল 10 টাকা, আমি 10% অধিহার, 10 টাকার 10% মানে কয় টাকা? 1 টাকা। তাহলে আগে দাম ছিল 10 টাকা, এখন বৃদ্ধি পাইছে 1 টাকা। তাহলে বর্তমানে একটা শেয়ারের দাম কয় টাকা? 11 টাকা করে। এবার আবেদন পাইছি কয়টা শেয়ারের, ওইটা আমাকে খুঁজে বাইর করতে হবে। এই যে 3,50,000। সর্বপ্রথম জাবেদাটা দিব আমরা শেয়ার আবেদনের। সর্বপ্রথম জাবেদাটা দিব আমি কার? শেয়ার আবেদনের জাবেদা আমি দিব। কার জাবেদা দিব? শেয়ার আবেদনের জাবেদাটা আমি দিব। মনে রাখবা সব সময় সবার আগে আমরা কার জাবেদা দিব? শেয়ার আবেদনের। একটু কমেন্ট করে জানাও তো শেয়ার আবেদনের জাবেদা কি। এই যে দেখো শেয়ার আবেদনের জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট। কারণ যখন শেয়ারের আবেদন হবে, আবেদন করবে, তখন টাকাটা কোথায় জমা পড়বে? ব্যাংকে জমা পড়বে। তাহলে আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট। তারপরে আমরা এই জায়গায় লিখব শেয়ার আবেদন ক্রেডিট। বলতো জাবেদাটা বুঝতে পারছো কিনা? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এবার যতগুলো শেয়ারের আবেদন তোমার কাছে আসবে, যতগুলো শেয়ারের আবেদন তোমার কাছে আসবে সেই শেয়ারটা এই জায়গায় লিখবে। এই যে 3,50,000 লিখার পরে একটা শেয়ারের দাম কয় টাকা? 11 টাকা না? তাহলে 11 দিয়ে গুণ দিবা। তাহলে 3,50,000-কে 11 দিয়ে গুণ দাও, গুণ দিলে কত আসবে বলো? 3,50,000-কে 11 দ্বারা গুণ দাও, গুণ দিলে কত আসবে? 3,50,000-কে 11 দ্বারা গুণ দিবা। তাহলে দেখো 38,50,000 টাকা আসবে। কত আসবে? 38,50,000 টাকা। এই টাকাটা আমরা এই জায়গায় লিখবো 38,50,000 টাকা। ওকে ফাইন। প্রথম জাবেদাটা বুঝতে পারছো কিনা বলো তো? প্রথম জাবেদাটা বুঝতে পারছো কিনা বলো? এরপরে প্রথম জাবেদাটা আমরা কার দিলাম? আবেদনের। আমি বুঝানোর জন্য এই জায়গায় আবেদন কথাটা লিখলাম। এই যে এটা আবার তোমরা পরীক্ষার খাতায় লিখো না। 2 নম্বর জাবেদাটা দিব। এই আবেদনের টাকাটা আমরা কোথায় কনভার্ট করব? মূলধনে কনভার্ট করব। এবার আসো, আবেদনের সম্পূর্ণ টাকাটাই কি মূলধনে কনভার্ট করব? না, আমি যতগুলো শেয়ার জনগণকে দিতে পারবো, যতগুলো শেয়ার আমি জনগণের মধ্যে বন্টন করতে পারবো, বিলি করতে পারবো, আমি ওই শেয়ারের টাকাটাই মূলধনে কনভার্ট করব। দেখো এই জায়গায় একটু খেয়াল করো, এই জায়গাতে আমি আবেদন পাইছি কত? 3,50,000, বাট আমি ইস্যু করছিলাম কত? 3,20,000। তাহলে আমি কিন্তু জনগণকে 3,50,000 শেয়ার দিতে পারবো না। তাহলে 3,50,000 শেয়ারের টাকা আমি মূলধনে কনভার্ট করতে পারবো না। আমি মূলধনে কনভার্ট করব ওই শেয়ারের টাকাটাই যেটা আমি জনগণকে দিতে পারবো। তাহলে আমি জনগণকে দিতে পারবো কয়টা শেয়ারের টাকা একটু বলো তো? 3,20,000। তাহলে 3,20,000 শেয়ারের টাকা আমি মূলধনে কনভার্ট করব। তো মূলধনে কনভার্ট করার জাবেদাটা কি? এই যে দেখো শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদন ডেবিট। তারপরে আমরা লিখব এটাতে ওডিআর আছে, তাহলে ওডিআর কথাটা আসবে। তাহলে আমরা লিখব শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। তারপরে লিখব শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এবার দেখেন ওডিআর ক্রেডিট দিকে কেন বসলো? কারণ ওডিআর এটা দায়, ওডিআর এটা কি দায়। এবার আমি কয় লক্ষ শেয়ার মূলধনে কনভার্ট করব? 3,20,000। তাহলে আমরা এই জায়গায় লিখবো 3,20,000। আচ্ছা, একটা শেয়ারের দাম কিন্তু 11 টাকা। এটা কিভাবে হয়েছে জানো? এই যে দেখো 10 আর 1 যোগ করে। তো যেহেতু এই অঙ্কে ওডিআর কথাটা আছে, এই যে দেখো ওডিআর কথাটা আছে, তাহলে আমরা এক কাজ করি, এই ওডিআর এর টাকাটা আগে বাইর করে নিই। কিভাবে বাইর করব?
প্রত্যেকটা শেয়ারে কয় টাকা? অধিহার 1 টাকা। তাহলে 3,20,000 শেয়ারে অধিহার হয়েছে আমার কত? 3,20,000। আমরা অধিহারের টাকাটা আগে বাইর করে নিব, তারপরে আবার 3,20,000 লিখার পরে এই জায়গায় দেখো এই 1 টাকার কাজ শেষ, তাহলে বাকি আছে কত? 10। তাহলে 10 দ্বারা এই জায়গায় গুণ দাও। এবার 10 দ্বারা যদি আমরা গুণ দিই তাহলে কত আসবে বলো? 10 দ্বারা গুণ দিলে আসবে 32 লক্ষ টাকা। কত? 32 লক্ষ টাকা। এবার এই দুইটা ক্রেডিট আমরা যোগ করে এই জায়গায় বসাবো, তাহলে হবে কত? 35,20,000। 35,20,000 টাকা। বলো তো জাবেদাটা বুঝতে পারছো কিনা? বলো তো জাবেদাটা বুঝতে পারছো কিনা? অনেকে কি করে জানো, এই মূলধনের সাথে ফেরতের জাবেদাটাও একসাথে দিয়ে দেয়। দেখো যদি তুমি পারো তাহলে ফেরতের জাবেদা একসাথে দিতে পারো, আর যদি মনে করো যে না তোমার কাছে ঝামেলা মনে হচ্ছে তাহলে তুমি আলাদা আলাদা দাও। মূলধনেরটাকে আলাদা দিছো, এবার ফেরতেরটা তুমি দিতে পারো। এবার ফেরতেরটা তুমি আলাদা দিবা। ফেরতেরটা কিভাবে দিবা? এই যে দেখো আমরা পরের পেজে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এবার আমরা দিব ফেরতের জাবেদা। বলে স্যার কেন দিব? ওই যে আমি 30,000 শেয়ার বেশি আবেদন পাইছি, ওই 30,000 মানুষকে তো আমি শেয়ার দিতে পারি নাই। তো যেহেতু আমি তাদেরকে শেয়ারটা দিতে পারি নাই, তাহলে তাদের টাকাটা তো আমার ব্যাংকে রেখে লাভ নাই। তাদের টাকা তাদেরকে আমার কি করতে হবে? ফেরত দিয়ে দিতে হবে। তাহলে ফেরতের জাবেদা কিভাবে হবে? সহজ কথা, নেওয়ার সময় জাবেদা যেটা হয়েছিল ফেরতের সময় তার উল্টাটা হবে। এই যে দেখো, এই যে দেখছো নেওয়ার সময় হয়েছিল কি? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এবার হবে কি? উল্টাটা। এই যে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, তারপরে আমরা লিখব ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ আমরা যে ফেরত দিব আমাদের ব্যাংক থেকে টাকা কিন্তু কমে যাবে, তাই না? তাহলে আমরা লিখব ব্যাংক হিসাব ক্রেডিট। এবার আমরা ফেরত দিব কয় হাজার শেয়ার? 30,000 শেয়ার। এবার নেওয়ার সময় আমি কয় টাকা করে নিয়েছিলাম? 11 টাকা করে নিয়েছিলাম। তাহলে ফেরত দেওয়ার সময় আমি কয় টাকা করে দিব? 11 টাকা করেই কিন্তু দিব। তাহলে 3,30,000। তাহলে আমরা এই জায়গায় লিখব 3,30,000 টাকা। 3,30,000 টাকা। বলো তো ফেরতের জাবেদাটা বুঝতে পারছো কিনা? বলো তো ফেরতের জাবেদাটা বুঝতে পারছো কিনা? ফেরতের জাবেদাটা কি বুঝতে পারছো? এবার আসো, এবার ওই যে আমরা ব্যাংকের চার্জ দিছি, ওই ব্যাংক চার্জের জাবেদাটা আমরা এই জায়গায় দিব। ব্যাংক চার্জ এটাও কিন্তু আমাদের জন্য একটা অসমন্বিত ব্যয়। তাহলে আমরা লিখব ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেটা আমি কতে বাহির করেছিলাম? টাকাটা কতে বাহির করেছিলাম? 80,000 টাকা। তাহলে আমরা এই জায়গায় লিখে দিব 80,000 টাকা। এই হচ্ছে আমাদের 4টা জাবেদা এই অঙ্কে ব্যবহার হবে। তো এই 4টা জাবেদা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। এই 4টা জাবেদা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। তোমরা যারা ক্লাসে আসো একটু লিঙ্কটা শেয়ার করে দিবা প্লিজ। ক্লাসটা তোমাদের জন্য কষ্ট করে নিচ্ছি, এখন তোমরা যদি শেয়ার করো তাহলে ভালো লাগবে যে তোমরা ক্লাসটা শেয়ার করছো, এটাই আর কিছু না। আর যারা আসো অবশ্যই একটু লাইক দিয়ে দিও। আচ্ছা এখন বলো বুঝতে পারছো কিনা? এখন বলো যদি তোমাদের হ্যাঁ হ্যাঁ তুমি চাইলে একসাথে করতে পারো, ওটা কোনো সমস্যা নাই। মূলধনের আরেকবার, এই যে দেখো ভাই মূলধনের জাবেদাটা আরেকবার। এই যে দেখো শেয়ার আবেদন ডেবিট। কারণ শেয়ার আবেদন ডেবিট দিকে কেন বসবে? কারণ এই জায়গায় শেয়ার আবেদন কেন ক্রেডিট দিকে বসছে? কারণ এই জায়গায় দায় বৃদ্ধি পেয়েছিল। কারণ জনগণ আমাদের শেয়ার কেনার জন্য টাকা দিয়েছে, কিন্তু আমরা তাদেরকে শেয়ার দিতে পারি নাই। এই জায়গায় কেন শেয়ার আবেদন ডেবিট পাশে? কারণ এই জায়গায় দায় হ্রাস পাইছে, এল হ্রাস পাইছে। কিভাবে? কারণ এখন কিন্তু আমরা তাদেরকে শেয়ার দিয়ে দিব, আমরা তাদেরকে শেয়ার দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমার তার প্রতি যে দায়টা ছিল, আমি যে দায়বদ্ধ ছিলাম ওই দায়টা কিন্তু হ্রাস পাইছে। তাহলে আমরা লিখবো শেয়ার আবেদন হিসাব ডেবিট। এবার এই শেয়ার ইস্যুটা অধিহারের, তাহলে শেয়ার অধিহার ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট। কেন? কারণ আমরা টাকাটা মূলধনে কনভার্ট করতেছি। কতগুলো শেয়ার? 3,20,000 শেয়ার। তাহলে 3,20,000 লিখবো। একটা শেয়ারের অধিহার হয়েছে কয় টাকা? 1 টাকা। তাহলে 3,20,000 কে 1 দ্বারা গুণ দাও, 3,20,000 টাকা। আবার 3,20,000 কে 10 দ্বারা গুণ দিবা, কারণ 11 টাকার মধ্যে আমি 1 টাকার কাজ কমপ্লিট করছি, 10 টাকার কাজ বাকি 10 দিয়ে গুণ দিছি, তারপরে আমি যেটা হয়েছে সেটা জায়গায় লিখছি। এবার বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ আমি তো আবার বুঝাইলাম ভাই, মূলধনেরটা আরেকবার বুঝাইলাম, তো এখন বুঝতে পারছেন কিনা বলেন?
কোর্সের ফি জানতে আপনি আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে নক দেন। কোর্সের ফি হচ্ছে 699, বই ছাড়া 500, টার্গেট অ্যাকাউন্টিং। ভাই বুঝতে পারছেন কিনা বলেন। এবার দেখেন গ নাম্বার আমাদেরকে কি বাইর করতে বলছে। গ নাম্বার আমাদেরকে বলছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, ব্যাংক জমার উদ্বৃত্ত 34,40,000 টাকা ধরে। ওকে ফাইন, আমরা ব্যাংক জমার উদ্বৃত্ত তারা দিয়ে দিছে, তাহলে কষ্ট করে আমাকে আর ব্যাংক জমার উদ্বৃত্ত বাইর করতে হবে না। এবার আমি আর্থিক অবস্থার বিবরণী শুরু করতেছি। দেখো আর্থিক অবস্থার বিবরণীটা আমরা কিভাবে করব। এই আর্থিক অবস্থার বিবরণী আবার তোমরা মনে করো না ওই আর্থিক অবস্থার বিবরণী মতন বড় হবে না, ছোটই হবে, একটু খেয়াল করো। একটু খেয়াল করো প্লিজ। আমরা এই জায়গায় লিখে নিব বিবরণ টাকা টাকা, অবশ্যই উপরে প্রতিষ্ঠানের নাম, সাল, তারপরে আমি লিখব আর্থিক অবস্থার বিবরণী। এবার আর্থিক অবস্থার বিবরণীর প্রথমে আমি লিখব মোট সম্পদ। কি লিখব? মোট সম্পদ। তো এই মোট সম্পদের ভিতরে প্রথমে আসবে স্থায়ী সম্পদ, কিন্তু এই জায়গায় কিন্তু স্থায়ী সম্পদ নাই। যেহেতু স্থায়ী সম্পদ নাই, তাহলে আসবে কি? চলতি সম্পদ। প্রত্যেকটা অঙ্কেই কিন্তু চলতি সম্পদ থাকে, তাহলে ওই চলতি সম্পদগুলোই কিন্তু এই জায়গায় আসবে। তাহলে আমরা লিখব চলতি সম্পদ। আর চলতি সম্পদ হচ্ছে ব্যাংক হিসাবের টাকাটা, ওই যে 34,40,000 যেটা তারা প্রশ্নে দিয়ে দিছে, সেটা আমরা এই জায়গায় লিখবো। আর যদি দেওয়া না থাকতো তাহলে আমরা বাহির করে নিতাম, যদি দেওয়া না থাকে তাহলে আমরা বাহির করে নিব। বলো তো বুঝতে পারছো কিনা? তারপরে আমরা এই জায়গায় লিখবো অসমন্বিত ব্যয়। তো এই অঙ্কে কিন্তু অসমন্বিত ব্যয় আছে, সেটা হচ্ছে ব্যাংক চার্জ একটাই, সেটা হচ্ছে কি? ব্যাংক চার্জ। কত হাজার? 80,000 টাকা। শেষ। এই দুইটা। এবার এই দুইটা যোগ করে দেন। এই দুইটা যোগ করলে কত হবে? 34,40,000, তার সাথে যোগ করব 80,000, তাহলে হবে 35,20,000 টাকা। এটাই হচ্ছে আমার মোট সম্পদ। বলেন তো মোট সম্পদ বুঝতে পারছেন কিনা? মোট সম্পদটা বুঝতে পারছেন কিনা? তারপরে এই জায়গায় একটা হেডলাইন করবেন, দায় ও শেয়ার মালিকানা সত্ত্ব। দায় ও শেয়ার মালিকানা সত্ত্ব। দায় ও শেয়ার মালিকানা সত্ত্ব হেডলাইন করে প্রথমে সর্বপ্রথম আপনি লিখবেন অনুমোদিত মূলধন। আর এই অনুমোদিত মূলধনটা প্রত্যেকটা অঙ্কে দেওয়া থাকবে, শুরুতেই দেওয়া আছে। দেখেন শুরুতেই কিন্তু এই অনুমোদিত মূলধনটা দেওয়া আছে। এবার আপনি এই জায়গায় একটু গুছিয়ে লিখবেন। হ্যাঁ হ্যাঁ, অলিক সম্পদ দেওয়া যাবে, হেডলাইনে অলিক সম্পদ দেওয়া যাবে, সমস্যা নেই। আপনি এই জায়গায় গুছিয়ে লিখবেন প্রতিটি 10 টাকা মূল্যের আমরা কয় লক্ষ শেয়ার নিয়ে নিবন্ধন হয়েছি? 4 লক্ষ শেয়ার। টোটাল কত টাকা? 40 লক্ষ টাকা। এটাই হচ্ছে আমাদের অনুমোদিত মূলধন। এটার কোনো কাজ নাই, এটাকে সঙ্গে সঙ্গে আমরা ক্লোজ করে দিব। এটার কোনো কাজ নাই, এটাকে আপনি ক্লোজ করে দিবেন। হ্যাঁ, কমিশন, এটাও কিন্তু অসমন্বিত ব্যয় একটা। তারপরে আমরা একসাথে লিখবো, এই যে দেখেন ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন। ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন একসাথে বাইর করবেন। এই যে প্রতিটি 10 টাকা মূল্যের, এই জায়গায় 11 লিখতে পারবেন না, 11 কিন্তু লিখতে পারবেন না, এই জায়গায় 10 টাকা করে লিখবেন। 10 টাকা মূল্যের কতগুলো শেয়ার আমরা জনগণের কাছে ইস্যু করছি? 3,20,000 শেয়ার। তাহলে এবার এই 3,20,000-কে 10 দ্বারা গুণ দেন, তাহলে হবে কত? 32 লক্ষ টাকা। লিখলাম আমরা 32 লক্ষ টাকা। তারপরে যেহেতু এই অঙ্কটা শেয়ার অধিহারের,
শেয়ার অধিহার এটা কিন্তু আমাদের জন্য দায়, তাই এটাকে দায়ের পাশে লিখতে হবে, একটা হেডলাইন দিবেন সঞ্চিতি উদ্বৃত্ত দিয়ে এই জায়গায় লিখবেন শেয়ার অধিহার। কি লিখবেন? শেয়ার অধিহার। কয় টাকা? শেয়ার অধিহার হচ্ছে 3,20,000 টাকা। এবার এই দুইটা যোগ করেন, যোগ করলে কত হবে? 35,20,000 টাকা। তাহলে এই জায়গায় আমরা দেখেন সম্পদ আর দায় সমান হয়ে গেছে। সম্পদ আর দায় যদি সমান হয়ে যায় তাহলে বুঝবেন অঙ্কটা সঠিক। বলেন তো বুঝতে পারছেন কিনা? অলিক সম্পদগুলো কি কি? শেয়ার অবহার, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, অবলেখকের কমিশন, এরপর হচ্ছে ব্যাংক চার্জ, এই জিনিসগুলো। বলেন বলেন এখন বুঝতে পারছেন কিনা? এটাই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। বলেন আর্থিক অবস্থার বিবরণীটা কি বুঝতে পারছেন? আর্থিক অবস্থার বিবরণীটা কি বুঝতে পারছেন? সবাই একটা করে লাইক দিয়ে দিন। অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি আপনাদের জন্য, যেহেতু সামনে আপনাদের পরীক্ষা। আপনাদের পরীক্ষাটা এখন একটু অনেক গতবারের তুলনায় আপনাদের এইবারের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন বলেন, খাতা দেখার স্টাইল বলেন, মানসম্মত হবে। গতবারের তুলনায় এবার একটু মানসম্মত বেশি হবে। তো যেহেতু মানসম্মত বেশি হবে, আপনি যদি পরীক্ষার গাডটাও করা হতে পারে। এখন আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করে না যান, আপনি যদি পরনির্ভরশীল হয়ে যান, অন্যের উপরে ভরসা করে যান, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য আমি বলবো যে নিজের যোগ্যতায় আমাদের যাওয়া উচিত। নিজের যোগ্যতায় আমাদের যাওয়া উচিত, আমাদের নিজেদের যোগ্যতায়। না বিলিখিত আলাদা, হ্যাঁ অনেক জায়গায় দেয়, আপনার আলাদা দেওয়ার দরকার নেই। আলাদা দিলেও হবে, না দিলেও হবে। তো যেটা না দিলেও হয়, খামাখা লাইন বাড়ায়ও লাভ নাই, সময় নষ্ট করেও লাভ নেই। আপনি দেওয়ার দরকার নেই ভাই, আলাদা দেওয়ার কোনো দরকার নেই। আলাদা দেওয়ার কোনো দরকার নেই। কেমন? আলাদা দেওয়ার কোনো দরকার নেই। এখন আমাকে বলেন যে এটা বুঝতে পারছেন কিনা। যদি এটা বুঝতে পারেন তাহলে আমরা এরপরে আরেকটা অঙ্কে চলে যাব। দেখেন আমরা এরপর আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্কে যাব, কুমিল্লা বোর্ড 24। কেন গুরুত্বপূর্ণ বললাম জানেন? কারণ এই অঙ্কটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আপনি যা ইস্যু করছেন শেয়ার, ওই ইস্যুকৃত শেয়ারের চেয়ে আবেদন কম আসছে। এই ক্ষেত্রে আমরা কি করব? ইস্যুকৃত শেয়ারের চেয়ে যদি আবেদন কম আসে, এই ক্ষেত্রে আমরা কি করব বলেন? একটু দ্রুত আমাকে কমেন্ট করে জানান যে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আপনারা ঠিকঠাক ভাবে, এবং এই প্রশ্নটা কি ক্লিয়ার? ভাই আমি তো বললাম, আপনি এত বেশি করে লাভ নাই, যে আসলে আমরা যদি বেশি করি তাহলে কিন্তু আমাদের ঝামেলা হবে। আমি তো বললাম যে যেটা না দিলেও হয় সেটা কেন আমি দিতে যাব। এখন আপনি যদি মনে করেন যে না আপনি দিবেন, তাহলে তার আমার এই জায়গায় কিছু বলার নেই। আমার এই জায়গায় কিছু বলে নেই ভাই। ব্যাংক সমন্বয় বিবরণীর ক্লাস আমি নিয়েছি, আপনি একটু দেখেন। আচ্ছা এখন আসেন, এই প্রশ্নটা সবাই বাইর করেন। আর যদি কারো কাছে না থাকে তাহলে একটা স্ক্রিনশট দেন। যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি একটা স্ক্রিনশট দেন। ওকে, আপনার কাছে যদি না থাকে তাহলে স্ক্রিনশট দিয়েছেন। এবার দেখেন আমি কুমিল্লা বোর্ড 24টি একটু সমাধান করে দিতে চাচ্ছি আপনাদেরকে। প্রশ্ন নম্বর 2, সুমন লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1,50,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি 80,000 শেয়ার বিক্রির জন্য ইস্যু করে 75,000 শেয়ারের আবেদন পাওয়া যায়। অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হয়। এছাড়া কোম্পানি 25,000 শেয়ারের সমমূল্যে ইস্যু করে একটি মেশিন ক্রয় করে। অবলেখকের দস্তুরি শেয়ার প্রতি 0.75 টাকা এবং শেয়ার প্রতি 0.45 টাকা করে ব্যাংক চার্জ প্রদান করা হয়। অঙ্কটাতে মোটামুটি সবকিছুই আছে, সম্পদও আছে, সব কিছুই কিন্তু আছে, তাই না? এবার দেখেন এই জায়গায় দেখেন এই অঙ্কটা কি অধিহারের নাকি অবহার নাকি সমহার? বলেন তো আপনারা কোনটা? এই অঙ্কটা কি অধিহারের নাকি অবহারের নাকি সমহারের? এই জায়গা কোথাও কিন্তু বলা নাই জনগণের কাছে যখন আমি ইস্যু করছি তখন আমি
অধিহারে ইস্যু করছি নাকি অবহারে ইস্যু করছি? যেহেতু কোনো কিছু বলা নাই, তাহলে ধরে নিতে হবে এটা হচ্ছে সমহার। কি হার? সমহার। 2 নম্বর কথা, এই জায়গায় দেখো আমরা 25,000 শেয়ার সমমূল্যে মানে কি, নিবন্ধন করার সময় দাম যা, ওই দামে আমরা জনগণ অবলেখককে কমিশন একটা মেশিন ক্রয় করছি 25,000 শেয়ারের বিনিময়। তাহলে এটা কিন্তু সমহার। এটা কি? সমহার। এটা কি বলেন তো? সমহার। এটা কিন্তু সমহার। এবার দেখেন আমরা অবলেখকের দস্তুরি, এই যে অবলেখকের দস্তুরি এবং ব্যাংক চার্জ, এটা কিভাবে বাহির করব? অবলেখকের দস্তুরি এবং ব্যাংক চার্জ এটা কোন শেয়ারের উপরে বাইর করব? এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই অঙ্কে। দেখেন, আপনারা একটু মনোযোগ দেন, আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথম কথা হচ্ছে ভাই, অবলেখকের কমিশন আর ব্যাংক চার্জ যেটাই হোক না কেন, এটা সবসময় আমরা কার উপরে ধরবো? ইস্যুকৃত শেয়ারের উপরে। কার উপরে ধরবো? এই ইস্যুকৃত শেয়ারের উপরে ধরবো। এটা জাস্ট আমি লিখলাম, তোমাদের লেখার দরকার নেই, তোমরা লিখবা ডিরেক্টলি অবলেখকের কমিশন। এই কমিশনটা যে আমরা ধরবো, এটা কিন্তু 75,000 শেয়ারের উপরে ধরবো না। দেখেন, আমরা শেয়ারের আবেদন পাইছি 75,000 আর ইস্যু করছি আমি 80,000। তাহলে আমি ক্যালকুলেশন করব ইস্যুকৃত শেয়ারটার উপরে। তাহলে কত আসে বলেন? কত আসে বলেন? তাহলে বলেন তো কয় টাকা আসে? তাহলে 80,000 শেয়ার গুণন 0.75, তাহলে আসবে 60,000 টাকা। তাহলে অবলেখকের কমিশন কত? 60,000 টাকা। এটা কিন্তু আমাদের জন্য একটা অলিক সম্পদ। কি সম্পদ? অলিক সম্পদ। 2, ব্যাংক চার্জ। সেম 80,000 শেয়ারের উপরে ধরবো। এবার ব্যাংক চার্জ দিছি আমরা কত টাকা করে পার শেয়ারে? 0.45, তাই তো? এই যে 0.45, তাহলে 80,000 কে আমরা 0.45 ধরি, তাহলে আসবে কত? 36,000 টাকা। 36,000 টাকা। কয় হাজার টাকা? 36,000 টাকা। এবার আমাদের যদি মোট বলতো, যদি তারা মোট বলতো তাহলে 2টা যোগ করে দিতাম, কিন্তু এই জায়গায় কিন্তু মোট বলে নাই, যার কারণে 2টা যোগ করে দেওয়ার দরকার নাই। আলাদা আলাদা উত্তরে 2টাই থাকবে, আলাদা আলাদা উত্তরে 2টা থাকবে। মনে রাখতে হবে আমরা কোন শেয়ারটার উপরে ধরবো, আমরা কোন শেয়ারের উপরে ধরবো। আমরা এটা পার্সেন্ট না, এটা হচ্ছে শেয়ার প্রতি দিছি। এই জায়গায় হচ্ছে অবলেখকের কমিশন এবং ব্যাংক চার্জ, এটা হচ্ছে শেয়ার প্রতি, মানে প্রত্যেকটা শেয়ারে আপনি এত টাকা করে কমিশন দিয়েছেন, প্রত্যেকটা শেয়ারে এত টাকা করে আপনি কি দিয়েছেন? ব্যাংক চার্জ দিয়েছেন। ওকে ফাইন। এবার আপনি কোন শেয়ারটার উপরে ধরবেন? যেই শেয়ারটা বাজারে ইস্যু করবেন ওই শেয়ারটার উপরে ধরবেন, যেই শেয়ারটা বাজারে ইস্যু করবেন ওইটার উপরে। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন বলেন বলেন, বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? ডাবির গ ইউনিটের রেজাল্ট দিয়েছে। আপনাদের কোনো বড় ভাই যদি থাকে যে সি ইউনিটে পরীক্ষা দিছে, তাহলে তাকে বলেন তার রেজাল্টটা দেখার জন্য। পরবর্তী যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে আপনাদের রেজাল্ট দিবে। কেমন? তাহলে আপনারা এখন থেকে যদি প্রস্তুতিটা না নেন, তাহলে কিন্তু ওই যে রেজাল্ট দেওয়ার পরে আপনার ভিতরে যে আত্মতৃপ্তি, ওইটা কিন্তু আসবে না। তো এই জন্য বলি যে আসলে পরিশ্রম করলে অনেক সময় পরিশ্রম কিন্তু ধরা দেয় না, এই জন্য সঠিকভাবে পরিশ্রম করলে এটা সফলতা ধরা দেয়। তো আমরা আশাবাদী যে আপনাদের মধ্য থেকে এই জায়গায় অনেকে আছেন, আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা যাক, আরেক ভাই বলছে কুমিল্লা বুট 25 করান। জি ভাই, কুমিল্লা বুট 25 যে করাবো, কোথায় থেকে করাবো কুমিল্লা বুট 25? আপনি বলেন 25 সালের পরীক্ষা কি হয়েছে? আমি কাদেরকে ক্লাস করাই ভাই? আফসোস, কমার্সের ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী যে আসলে কি বলবো, বোকা। এরপরে শব্দটার উচ্চারণ করলাম না, তো এই জন্য আমি বললাম যে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা আসলে একটু বলদ প্রকৃতির, বোকা প্রকৃতির। হ্যাঁ, বোকার পরে বাজে শব্দটার উচ্চারণ করলাম না। তারপরে হচ্ছে অলস প্রকৃতির। এই যে এই শব্দগুলো কি ব্যবসা শিক্ষার সাথে যায়? আসলে যায়, কিন্তু আসলে যায়। কেন যায়? কারণ হচ্ছে যে আমরা পড়াশোনা করি না, এই জন্য আমরা অনেক কিছুই জানি না। আচ্ছা যাই হোক, ওই উনি কুমিল্লা বুট 25 পড়াইতে বলছে তো। আচ্ছা, কুমিল্লা বুট 25 যে কোত্থেকে করাবো সেটা আমি নিজেও জানি না। আচ্ছা আসেন, এরপরে খ নাম্বারে আসেন। জাবেদা, দেখি তো আমাদেরকে কি করতে বলছে।
খ নম্বর আমাদেরকে বলছে প্রয়োজনীয় জাবেদা দাও। আসেন প্রয়োজনীয় জাবেদাগুলো আমরা কিভাবে দিব এটা হচ্ছে বুঝার বিষয়, আপনারা মনোযোগ দেন। না না আপনারা তো গভীরে যাওয়ার দরকার নেই, আপনারা একটু খেয়াল করেন। হ্যাঁ আসেন আমরা জাবেদাগুলো দিচ্ছি, হ্যাঁ একটু খেয়াল করেন। সবাই সবার জায়গাগুলো মেনটেন করে চলেন। ব্যক্তিগত যে বিষয়টা আছে পার্সোনাল ব্যক্তিত্ব পার্সোনালিটি সেটা একটু খেয়াল রাখবেন। আপনি যদি আরো 10 জনের মতন হয়ে যান তাহলে তো সমস্যা ভাই, রং দিয়ে ক্লাস করাইতে পারবো না। আমরা তো আসলে নতুন উদীয়মান শিক্ষক না যে আপনাদের সাথে রং করে ক্লাস দিব। আমরা ভাই অনেক আগের শিক্ষক, আমরা হোয়াইট বোর্ড দিয়েই কিন্তু অনলাইনে পরিচয়। এখন তো স্মার্ট বোর্ড, যার কারণে টিচার সংখ্যা অনেক বেশি। যদি হোয়াইট বোর্ড থাকতো তাহলে এত টিচার কিন্তু আপনারা পাইতেন না ভাই। স্মার্ট বোর্ড আসার পরে স্টুডেন্টদের থেকে টিচারের সংখ্যাটা বেড়ে গেছে বেশি, সবাই এখন শিক্ষক। বাট মনে রাখবেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে যারা এই লাইনে আসবেন, আপনি মনে রাখবেন আপনার কাছে শেখার জন্য মানুষ আসবে। এমন কোনো কথা, এমন কোনো আচরণ করা যাবে না যেটার দ্বারা সে অনুপ্রাণিত হয়ে সে এটা আরেকজনের উপরে কি করে চালিয়ে দেয় বা আরেকজনের উপরে সেটার প্রভাব বিস্তার করে। এই জন্য অবশ্যই সংযত বজায় থাকতে হবে। ওকে দেখেন, প্রথম জাবেদাটা হবে শেয়ার আবেদনের। কিন্তু যেহেতু এই অঙ্কে আমরা শেয়ারের বিনিময়ে আমরা একটা সম্পদ ক্রয় করছি, আমরা চাইলে ওই সম্পদ ক্রয়ের জাবেদাটা আগে দিয়ে দিতে পারি। কি ক্রয় করছি? একটা মেশিন ক্রয় করছি, তাই না? আসেন আমরা 25,000 শেয়ারের বিনিময়ে একটা মেশিন ক্রয় করছি, তো তাহলে সেটার জাবেদাটা আমরা একটু আগে দিয়ে দিই। মেশিন হিসাব ডেবিট। এবার আমরা এই জায়গায় লিখব মেশিনের জন্য যে শেয়ারটা আমরা দিয়েছি ওই শেয়ারটা আমরা কোথায় কনভার্ট করব? মূলধনী। তাহলে আমরা লিখব শেয়ার মূলধনী হিসাব ক্রেডিট। এবার এটাতে অধিহারও নাই অবহারও নাই। কয় হাজার শেয়ার দিয়েছি? 25,000 শেয়ার। একটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকা। একটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকা। তাহলে আসেন তো এখন আমরা 10 দিয়ে গুণ দিই। 25,000 শেয়ারকে আমরা 10 দ্বারা যদি গুণ দিই তাহলে হবে 2,50,000 টাকা। কত? 2,50,000 টাকা। ওকে, বলেন তো বুঝতে পারছেন কিনা? আগে এটা কমেন্ট করেন যে বুঝতে পারছেন কিনা। এবার আমরা তো মেশিনের জাবেদা দিয়ে দিলাম, এবার আমরা কি করব? আবেদনের জাবেদাটা দিব। ওই যে আগের অঙ্কে যেভাবে আমরা করে আসছি ওই আবেদনের জাবেদাটা দিব। এবার আসেন আবেদনের জাবেদাটা আমি যখন দিব তখন দেখেন আমি কিভাবে দিচ্ছি। ব্যাংক হিসাব ডেবিট। জনগণ যখন শেয়ারের আবেদন করবে তখন টাকাটা কোথায় জমা পড়বে? ব্যাংকে। ব্যাংক হিসাব ডেবিট। তারপরে আমরা এই জায়গায় লিখব শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এবার আসেন, এবার আমি কিন্তু যতগুলো শেয়ারের আবেদন পাইছি ততগুলো এই জায়গায় লিখবো, বাকিটা পরে বুঝাচ্ছি। যতগুলো শেয়ারের আবেদন পাইছি আমরা কিন্তু ততগুলো শেয়ারে এই জায়গায় লিখবো 75,000। একটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকা। তাহলে কত হইল? 7,50,000। এবার আসেন আবেদনের টাকাটা আমরা কোথায় কনভার্ট করব? মূলধনে। আমি আবার 75,000 শেয়ারের টাকাই কিন্তু মূলধনে কনভার্ট করতে পারবো। তাহলে আমরা এই জায়গায় লিখব শেয়ার আবেদন হিসাব ডেবিট। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার মূলধন ক্রেডিট। কারণ আমি তো ইস্যু করছিলাম 80,000, আবেদন পাইছি কত? 75,000। তাহলে অবশ্যই আমি 75,000 শেয়ারে কিন্তু মূলধনে কনভার্ট করতে পারবো। অবশ্যই আমি 75,000 শেয়ারে কিন্তু মূলধনে কনভার্ট করতে পারবো। এবার আসেন এই অঙ্কে কোনো ফেরতের জাবেদা থাকবে না। এই অঙ্কে কোনো ফেরতের জাবেদা নাই। কেন? কারণ আমি যা ইস্যু করছি তার থেকে কিন্তু আমি বেশি আবেদন পাই নাই। যেহেতু আমি আবেদন বেশি পাই নাই সেহেতু আমি কোথায় থেকে ফেরত দিব? তাহলে ফেরত দেওয়ার কোনো অপশন নাই। কিন্তু আমি যা ইস্যু করছিলাম তার থেকে আবেদন কিন্তু আমি কম পাইছি। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যতগুলো শেয়ার ইস্যু করবেন ওই ইস্যুকৃত শেয়ারের চেয়ে যদি আবেদন কম আসে,
যতগুলো শেয়ারের আবেদন কম আসবে ওই শেয়ারটা আপনার কাছ থেকে কে ক্রয় করে নিবে? অবলেখক। কে ক্রয় করবে? অবলেখক ক্রয় করবে। তো এই অঙ্কে আমরা ইস্যু করছিলাম ৮০,০০০ শেয়ার, আবেদন পাইছি ৭৫,০০০। কয় হাজার শেয়ারের আবেদন কম পাইছি? এই যে দেখো ৫,০০০ শেয়ারের আবেদন কম পাইছি। এই ৫,০০০ শেয়ার আমার কাছ থেকে কে ক্রয় করে নিবে? এই যে অবলেখক নিবে। কেন? কারণ ওই যে আমি অবলেখককে শেয়ার প্রতি কমিশন দিয়েছি, এখন এই অবলেখক কিন্তু আমার সাথে একটা চুক্তিবদ্ধ, আমার সাথে তার একটা চুক্তি আছে। সে কিন্তু আমার সবগুলো শেয়ার জনগণের কাছে বিক্রি করে দিতে পারে নাই। যেহেতু পারে নাই, সেহেতু যতগুলো শেয়ার কম বিক্রি হয়েছে সেই শেয়ারগুলো সে নিজ থেকে আমার কাছ থেকে ক্রয় করে নিতে বাধ্য থাকিবে। যদি অবলেখক না থাকতো তাহলে এই শেয়ারও সে ক্রয় করে নিত না, এই শেয়ারটাও সে ক্রয় করে নিত না। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার এই যে ৫,০০০ শেয়ার, এই ৫,০০০ শেয়ার অবলেখক আমাদের কাছ থেকে ক্রয় করে নিবে, তার জন্য তোমাকে একটা জাবেদা দিতে হবে। এখন বলো বুঝতে পারছো কিনা? এখন বলো বুঝতে পারছো কিনা? এখন তোমরা বলো বুঝতে পারছো কিনা? এবার এই ৫,০০০ শেয়ারের জন্য আমাদেরকে একটা কি করতে হবে? জাবেদা দিতে হবে। ভাই একটু কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারছেন কিনা। বলেন বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? এবার দেখেন, এবার এটার জাবেদা কিভাবে দিবেন? এই যে অবলেখক যখন শেয়ারটা ক্রয় করে নিবে তখন সে টাকাটা কোথায় দিবে? ব্যাংকের মাধ্যমে দিবে। শেয়ার ইস্যুর যাবতীয় লেনদেন ব্যাংকের মাধ্যমে হবে। তাহলে আমরা এই জায়গায় লিখব ব্যাংক হিসাব ডেবিট। আপনাদের ক্লাস নিচ্ছি কষ্ট করে, না আপনারা যদি না বুঝেন তাহলে হবে। এবার অবলেখকের কাছে যেই শেয়ারটা আমরা বিক্রি করতেছি ওই শেয়ারটা আমরা কোথায় কনভার্ট করব? মূলধনে কনভার্ট করব। তাহলে আমরা এই জায়গায় লিখব শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কয় হাজার শেয়ার? ৫,০০০ শেয়ার। প্রত্যেকটা শেয়ারের দাম কত? ১০ টাকা। তাহলে এই জায়গায় হবে কত? ৫০,০০০ টাকা। তাহলে আমরা লিখে দিব কত? ৫০,০০০ টাকা। বলেন তো এটার জাবেদাটা বুঝতে পারছেন কিনা? বলেন তো এটার জাবেদাটা বুঝতে পারছেন কিনা? বলেন এটার জাবেদাটা বুঝতে পারছেন কিনা? বলো তো। অনেক বইতে এই জাবেদাটা দেয় না, আবার অনেকে দিতে না বলে। যারা না বলবে তুমি তাদের কথা শোনার দরকার নাই, তোমাকে অবশ্যই জাবেদাটা দিতে হবে, অবশ্যই জাবেদাটা দিতেই হবে, দিতেই হবে। ওকে, এবার ওই যে আমরা অবলেখকের কমিশন এবং ব্যাংক চার্জ প্রদান করছি তার জন্য জাবেদা দিতে হবে। তাহলে আমরা এই জায়গায় লিখব কমিশন হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট। টাকাটা কোত্থেকে যাবে? ব্যাংক থেকে যাবে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। কমিশন গিয়েছিল কয় টাকা? কত বাইর করছেন? ৬০,০০০। ব্যাংক চার্জ ৩৬,০০০ টাকা। টোটাল ব্যাংকের থেকে গেছে কত? ৯৬,০০০ টাকা। এই হচ্ছে আমাদের এই অঙ্কের জাবেদা। বলেন দি, এটা অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। কেন দিবেন না আপনি? অবশ্যই দিতে হবে, অবশ্যই। আপনি না দেওয়ার কোনো অপশনে নাই এই জায়গায়। কেন দিবেন না? অবশ্যই আপনাকে দিতে হবে এই জাবেদাটা। কে বলছে দিতে হবে না? আমাকে সেটা বলেন আগে, কে বলছে? আপনাকে কে বলছে দিতে হবে না সেটা বলেন। আপনি উদয় আজাইরা নিজে দিবেন না সেটা বলেন। যারা ক্লাসে আছেন সবাই একটা করে লাইক দিয়ে দিন প্লিজ। যারা ক্লাসে আছেন সবাই একটা করে লাইক দিয়ে দিন প্লিজ। বুঝতে পারছেন? ব্যাখ্যা আমি যেটা দিচ্ছি এটাই ব্যাখ্যা। আরে ভাই ব্যাখ্যা যেটা দিচ্ছি এটাই ব্যাখ্যা, এর বেশি ব্যাখ্যার কি দিবেন বলেন? বলেন বুঝতে পারছেন? যদি অবলেখক কথাটা না থাকতো তাহলে এই জাবেদাটা দেওয়ার দরকার ছিল না। যদি অবলেখক না থাকতো তখন এই জাবেদাটা দেওয়ার দরকার ছিল না। যদি অবলেখক না থাকতো তাহলে আমরা দিতাম না। কেমন? এবার আসেন, কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ভাই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে গেলে একটা ব্যাংক হিসাব লাগবে।
এবার এই ব্যাংক হিসাবটা অঙ্কে দেওয়া নাই, যদি ব্যাংক হিসাব দেওয়া না থাকে তাহলে ব্যাংক হিসাবটা আপনি বাহির করে নেবেন ক্যালকুলেটর দিয়ে। কিভাবে ব্যাংক হিসাবটা বাহির করবেন, এই যে দেখেন ব্যাংক হিসাবটা কিভাবে বাহির করবেন। ডেবিট দিকের ব্যাংকের টাকা থেকে, খেয়াল করেন, ডেবিট দিকের ব্যাংকের টাকা থেকে ক্রেডিট দিকের ব্যাংকের টাকাগুলো বিয়োগ করে দিবেন, আর কিচ্ছু না। এবার দেখেন তো ডেবিট দিকের ব্যাংকের টাকা কত, আপনি যোগ করেন না, ডেবিট দিকের ব্যাংকের টাকা কত একটু যোগ করেন তাইলে তো হয়। এই যে ব্যাংক বরাবর ডেবিট দিকে কত, 7,50,000, তাহলে লিখেন 7,50,000। আচ্ছা, এরপরে আর ব্যাংক আছে কোথায় ডেবিট দিকে, এই যে দেখেন এই জায়গায় 50 লিখলাম 50, তাহলে টোটাল 8 লক্ষ ডেবিট দিকে। এবার ক্রেডিট দিকে ব্যাংক বরাবর কত আছে, 96,000, তাহলে বাদ দেন 96,000, বাদ দিলে থাকবে কত, 7,04,000 টাকা। তাহলে এই 7,04,000 টাকায় হচ্ছে, এই 7,04,000 টাকায় হচ্ছে আপনার জন্য ব্যাংক হিসাব, এই 7,04,000 টাকায় হচ্ছে আপনার জন্য ব্যাংক হিসাব। বলেন তো বুঝতে পারছেন কিনা, 7,04,000 টাকায় হচ্ছে আপনার জন্য ব্যাংক হিসাব। বলেন এটা বুঝতে পারছেন কিনা, 7,04,000 টাকা হচ্ছে এটা ব্যাংক হিসাব। বলেন ব্যাংক হিসাবটা কি বুঝতে পারছেন। ডেবিট দিকের ব্যাংকের টাকা থেকে ক্রেডিট দিকের ব্যাংকের টাকাগুলো বিয়োগ করে দিবেন। ডেবিট দিকের ব্যাংকের টাকা থেকে ক্রেডিট দিকের ব্যাংকের টাকাগুলো আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। বিয়োগ করে দেওয়ার পরে যেটা আসবে ওইটাই ব্যাংক হিসাবের উদ্বৃত্ত। বলেন বুঝতে পারছেন কিনা। এবার দেখেন আমরা আর্থিক অবস্থার বিবরণীটা প্রস্তুত করি, কিভাবে করব। একটু খেয়াল করবেন, এবার বিবরণ টাকা টাকা লিখে নেবেন, বিবরণ টাকা টাকা। এবার আর্থিক অবস্থার বিবরণী করার সময় যদি কোনো অঙ্কে স্থায়ী সম্পদ আগে থাকে সেটা আগে লিখতে হবে, কারণ আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীটা আমরা কিন্তু স্থায়িত্বের ভিত্তিতে করি। কার ভিত্তিতে বলেন তো, একটু কমেন্ট করে জানাবেন। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী সব সময় আমরা কার ভিত্তিতে করব, স্থায়িত্বের ভিত্তিতে করব, স্থায়িত্বের ভিত্তিতে। তাহলে আমরা এই জায়গায় লিখব স্থায়ী সম্পদ। যে স্থায়ী সম্পদটা আমরা ক্রয় করছি শেয়ারের বিনিময়ে, সেটা কি, মেশিন। আপনারা নিচে নিচে লেখেন লেখাগুলো সুন্দর করে, তাহলে আরো দেখতে সুন্দর লাগবে। 2,50,000। তারপরে আমরা লিখব চলতি সম্পদ। এই অঙ্কে চলতি সম্পদ আছে, প্রত্যেকটা অঙ্কে চলতি সম্পদ থাকবে, প্রত্যেকটা অঙ্কে চলতি সম্পদ থাকবে। আর সেই চলতি সম্পদটা হচ্ছে ব্যাংক হিসাব। যদি তারা দিয়ে দেয় তাহলে সেই টাকাটা নিয়ে করব, আর যদি না দিয়ে দেয় ওই যে এখন যেভাবে বাইর করছি এইভাবে আমরা বাইর করে ফেলব। ওকে, এরপরে আসবে অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ। অসমন্বিত ব্যয়গুলো কি কি, কমিশন, কমিশন কয় হাজার, 60,000 টাকা। তারপর হচ্ছে কি, ব্যাংক চার্জ 36,000 টাকা, টোটাল 96,000 টাকা। এবার এই সবগুলো যোগ করেন 8,10,50,000 টাকা। এটাই হচ্ছে মোট সম্পদ। বলেন মোট সম্পদ কি আমরা বুঝতে পারছি, মোট সম্পদটা কি আমরা বুঝতে পারছি। বলেন মোট সম্পদটা বুঝতে পারছি কিনা সেটা বলেন। আপনারা এটা বলেন যে মোট সম্পদটা বুঝতে পারছি কিনা, মোট সম্পদটা কি বুঝতে পারছি। মোট সম্পদ যদি আমরা বুঝতে পারি তাহলে এবার আমরা বাইর করব দায় ও শেয়ার মালিকানা সত্ত্ব। দায় ও শেয়ার মালিকানা সত্ত্ব।
এবার এই দায় ও শেয়ার মালিকানা সত্ত্বের ভিতরে প্রথমে আসবে অনুমোদিত মূলধন। প্রত্যেকটা অঙ্কেই কিন্তু এই অনুমোদিত মূলধনটা দেওয়া থাকে, জাস্ট আপনি দেখে দেখে লিখবেন। প্রতিটি 10 টাকা মূল্যের আমরা কতগুলো শেয়ার নিয়ে নিবন্ধন করেছি, দেখেন প্রতিটি 10 টাকা মূল্যের আমরা কতগুলো শেয়ার নিয়ে নিবন্ধন, 1,50,000 শেয়ার। কত? 1,50,000 শেয়ার। এবার আমরা যদি গুণ দেই তাহলে হবে 15 লক্ষ টাকা। এটাকে আমরা সঙ্গে সঙ্গে কি করে দিব? ক্লোজ করে দিব। তারপরে আমরা একসাথে লিখব, এই যে দেখেন একসাথে ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত মূলধন। ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন। এবার এই জায়গায় লিখবেন প্রতিটি 10 টাকা মূল্যের, প্রতিটি 10 টাকা মূল্যের এবার খেয়াল করেন, প্রতিটি 10 টাকা মূল্যের 1,05,000 শেয়ার, 1,05,000 শেয়ার আমরা টোটালি ইস্যু করি। কিভাবে? এই যে আমি একটু বুঝাই। হ্যাঁ, জনগণের কাছে 75, অবলেখকের কাছে 5, মেশিন বাবদ 25। এবার এই সবগুলো যোগ করেন তাহলে কত হবে? 1,05,000। এবার আপনি গুণ দেন তাহলে হবে 10,50,000 টাকা। শেষ, 10,50,000 টাকা। এবার এটাকে ক্লোজ করে দেন। তাহলে দেখেন সম্পদ এবং দায় কিন্তু সমান হয়ে গেছে। সম্পদ এবং দায়, বলেন তো বুঝতে পারছেন কিনা? ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত একসাথে লিখে ফেলবেন। ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত একসাথে লিখে ফেলবেন। এ জায়গায় আলাদা আলাদা লেখার কোনো দরকার নেই। আপনার যদি মন চায় আপনি লিখতে পারেন, ওটা কোনো সমস্যা নাই। এখন আপনার যদি মন চায় যে আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময়, তাহলে আপনি লিখতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। আপনি একসাথে লিখে ফেলবেন, একসাথে। আপনি একসাথে করে ফেলবেন, তাইলেই কিন্তু হবে। একসাথে যদি করে ফেলেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এখন আপনারা আমাকে একটু বলবেন যে বুঝতে পারছেন কিনা। আপনারা একটু বলেন তো বুঝতে পারছেন কিনা। একটু দ্রুত কমেন্ট করে জানান, একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানান যে বুঝতে পারছেন কিনা। একটু দ্রুত কমেন্ট করে জানান যে বুঝতে পারছেন কিনা নাকি পারেন নাই, কোনটা। দ্রুত কমেন্ট করবেন প্লিজ সবাই। এই জায়গায় বসে থাকার আসলে সময় নেই। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝবো কিভাবে যে আপনারা বুঝতে পারছেন। প্লিজ। ব্যাংক জমাটা বাইর করছি, ডেবিট দিকের ব্যাংকের টাকা থেকে ক্রেডিট দিকের ব্যাংকের টাকাগুলো বিয়োগ করে দিছি। ডেবিট দিকের ব্যাংকের টাকা থেকে ক্রেডিট দিকের ব্যাংকের টাকাগুলো আমরা বিয়োগ করে দিয়েছি। ডেবিট দিকের ব্যাংকের টাকা থেকে ক্রেডিট দিকের ব্যাংকের টাকাগুলো আমরা কি করে দিয়েছি? বিয়োগ করে দিয়েছি। ডেবিট দিকের ব্যাংকের টাকা থেকে ক্রেডিট দিকের ব্যাংকের টাকাগুলো আমরা কি করে দিয়েছি? বিয়োগ করে দিয়েছি। তোমার যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এখন তুমি যদি বেশি বেশি করে প্র্যাকটিস না করো তাহলে এটার দায়ভার কে নিবে বলো? তুমি বেশি বেশি করে প্র্যাকটিস না করলে এটার দায়ভার কি আমি নিব? বেসিক না বুঝলে তুমি আমার ইউটিউব থেকে বেসিকের ক্লাসগুলো করতে পারো। বেসিক না বুঝলে তুমি আমার ইউটিউব থেকে বেসিকের ক্লাসগুলো করতে পারো। এখন সেটা তুমি যদি না করো তাহলে কি হবে? সেটা তোমাকে করতে হবে। সিলেট বোর্ড ফ্লোরা কোম্পানি লিমিটেড বাইর করেন, সবাই বাইর করেন, প্রশ্নটা বাইর করেন সবাই। দেখেন সিলেট বোর্ড 23, সিলেট বোর্ড 23। যাদের কাছে নাই তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট দাও। যাদের কাছে নাই তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট দাও।
একজনে প্রশ্ন করছো গ নাম্বারটা আবার গ নাম্বারটা পুরোটা কিভাবে বুঝাই বলো তো, এটা কোনো কথা বললা? নির্দিষ্ট কোনো জায়গায় যদি সমস্যা থাকে সেটা সমাধান করা যায়। ফ্লোরা কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন 1 লক্ষ টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত। কোম্পানির জমি ক্রয়ের জন্য 1000 শেয়ার ইস্যু করে। ওকে, জমি ক্রয়ের জন্য আমরা 1000 শেয়ার দিছি। তারপরে 10% বাট্টা মানে কি বলতো? অবহার। এই অবহারটা কিন্তু জমির সাথে নাই, এই অবহারটা কিন্তু জমির সাথে থাকবে না, এই অবহারটা কিন্তু জমির সাথে নাই। কেমন? তারপরে আসো, 6500 শেয়ার জনসাধারণ নিকট ইস্যু করে 8000 শেয়ারের আবেদন পাওয়া গেল, অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। ক নম্বর প্রশ্ন, শেয়ার বাট্টার পরিমাণ নির্ণয় করো। বলো তো এই শেয়ার বাট্টাটা তুমি কিভাবে বাইর করবা? এই যে দেখো, শেয়ার বাট্টাটা আমরা কিভাবে বাইর করব একটু ভালোভাবে খেয়াল করো। প্রথমে আমরা লিখব শেয়ার প্রতি অবহার। শেয়ার প্রতি অবহার। একটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকা। কয় পার্সেন্ট বাট্টা ইস্যু করছি? 10%। তাহলে 10 টাকার 10% মানে কয় টাকা? 1 টাকা। এই যে এই 1 টাকা, এটাই হচ্ছে শেয়ার প্রতি অবহার। একটা শেয়ারে অবহার হয়েছে কয় টাকা? 1 টাকা। এবার আমি বাইর করব মোট অবহার। এই যে এই মোট অবহারটা যখন আমি বাইর করব তখন 6500 তার সাথে আমি 1 গুণ দিব, তাহলে কত আসবে? 6500 টাকায় আসবে আমার মোট অবহার। এই জায়গায় আমরা যে জমি ক্রয় করছি, জমি, এই জমি ক্রয়ের সাথে কিন্তু অবহার নাই, যার কারণে জমির শেয়ারটা এই জায়গায় তুমি ইনক্লুড করতে পারবা না। এই জায়গায় জমির যে শেয়ারটা ওইটা ইনক্লুড করতে পারবা না। কেন পারবা না জানো? কারণ এই জায়গায় কিন্তু কোথাও বলে নাই যে জমিটা যে আমরা ক্রয় করছি এটার সাথে শেয়ার অবহার আছে, কোথাও কিন্তু বলে নাই। এই যে কোম্পানি জমি ক্রয়ের জন্য 1000 শেয়ার ইস্যু করে, জাস্ট এতটুকু বলা, বাট কোথাও কিন্তু বলে নাই যে জমি ক্রয়ের জন্য আমরা যেই শেয়ারটা দিয়েছি ওই শেয়ারটার সাথে অধিহার, অবহার এইসব কিছু আছে, কিচ্ছুই কিন্তু নাই। তাহলে অবশ্যই তুমি এই জায়গায় এগুলো ধরতে পারবে না। বলো তো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? এবার খ নম্বর, জাবেদা ব্যাখ্যার প্রয়োজন নেই। যেহেতু ব্যাখ্যার প্রয়োজন নেই তাই কোনো ব্যাখ্যা তোমাকে এই জায়গায় দিতে হবে না। এবার আসো আমরা জাবেদাগুলো তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। এবার একটু খেয়াল করো, প্রথমে হবে তারিখ, তারপরে বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। একজনে প্রশ্ন করছো বুঝবো কিভাবে, কি বুঝবা সেটা আমাকে একটু প্রশ্নটা ক্লিয়ার করো। প্রথমে আমরা জমির জাবেদাটা দিয়ে দিচ্ছি। দেখো, জমি হিসাব ডেবিট, জমির জন্য যে শেয়ারটা আছে সেটা আমরা মূলধনে কনভার্ট করব। তাহলে আমি এই জায়গায় লিখব শেয়ার মূলধন ক্রেডিট। আচ্ছা, জমির জন্য আমরা কয় হাজার শেয়ার দিছি? 1000 শেয়ার। একটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকা। ওকে, তাহলে জমির জন্য যে শেয়ারটা আমরা দিছি, তাহলে 1000-কে 10 দ্বারা গুণ দাও, তাহলে আসবে 10,000 টাকা। তাহলে জমির দাম পড়ছে কত? 10,000 টাকা। আজকাল 10,000 টাকা জমি পাওয়া যায়, তাহলে আমরা কিনে নিতাম নাকি? ওকে, তারপরে ওই যে জনগণের কাছে যে আমরা ইস্যু করছি ওইটাতে চলে যাব। এবার জনগণের কাছে ইস্যু করছো কত? 6500। আবেদন পাইছো কত? 8000। তাহলে সর্বপ্রথম জাবেদা হবে আবেদনের জাবেদা। কার জাবেদা? আবেদনের জাবেদা। সর্বপ্রথম
কার জাবেদা দিব বলো তো? আবেদনের জাবেদা দিব আমরা। তাহলে আমরা এই জায়গায় লিখব ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমরা 8000 শেয়ারের আবেদন পাইছি। প্রত্যেকটা শেয়ারের দাম কিন্তু 9 টাকা করে। প্রত্যেকটা শেয়ারের দাম কিন্তু এখন কত করে লিখবা? 9 টাকা করে লিখবা। এই জায়গায় তুমি কিন্তু 10 লিখো না, তাহলে হবে কত? 72,000 টাকা। এবার আসো, আবেদনের টাকাটা আমরা কোথায় কনভার্ট করব? মূলধনে কনভার্ট করব। কোথায় কনভার্ট করব? মূলধনে কনভার্ট করব। তো আবেদনের টাকাটা মূলধনে কনভার্ট করা যাবে না। এই যে দেখো, শেয়ার আবেদন হিসাব ডেবিট। যেহেতু এটাতে অবহার আছে তাই অবহার কথাটা আসবে। শেয়ার অবহার হিসাব ডেবিট, কারণ এটা ব্যয় অসমন্বিত। তারপরে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এবার দেখো, এবার আমরা কতগুলো শেয়ারের টাকা, দেখো কতগুলো শেয়ারের টাকা আমি মূলধনে কনভার্ট করব। যেই শেয়ারটা আমি জনগণকে দিতে পারবো, তাহলে আমি জনগণকে দিছি 6500। আমি অবহারের টাকাটা আগে বাইর করব। অবহার 1 টাকা করে, তাহলে 6500 শেয়ারে অবহার হচ্ছে 6500 টাকা। তারপরে আবার এই 6500কে আমি 9 দ্বারা গুণ দিব। কয় দ্বারা? 9 দ্বারা। তাহলে আসো, 6500কে আমি 9 দ্বারা গুণ দিই। 9 দ্বারা গুণ দিলে 58500। কত? 58500। এবার এই দুইটা যোগ করো। দুইটা যোগ করে যেটা আসবে, এই 65,000, এই 65,000 হচ্ছে ক্রেডিট পাশে বসবে। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? ভাই এটা অধিয়ান না অবহার, তুমি বুঝবা কিভাবে? এটা কমন কথা। এই যে 10% বাট্টায় বলছে, বাট্টায় মানে কি? কম। বাট্টায় মানে কি? কম। এই জায়গায় তো বলেই দিছে 10% বাট্টায় আমরা শেয়ারগুলো ইস্যু করছি জনগণের কাছে। 10% বাট্টায় আমরা শেয়ারগুলো ইস্যু করছি কার কাছে? জনগণের কাছে। 10% বাট্টায় আমরা শেয়ারগুলো ইস্যু করছি কার কাছে? জনগণের কাছে। এই জায়গায় বলে আছে, বলেন তো যারা আছেন বলেন বুঝতে পারছেন কিনা? 10% বাট্টায় আমরা শেয়ারগুলো ইস্যু করছি কার কাছে? জনগণের কাছে। কার কাছে? জনগণের কাছে। বলেন তো বুঝতে পারছেন কিনা? এবার আসেন, ওই যে আমরা অতিরিক্ত 1500 শেয়ার আছে, ওইটা কিন্তু আমাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। অতিরিক্ত যে 1500 শেয়ার, ওইটা কিন্তু আমাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। তো ওইটা ফেরত দেওয়ার জন্য আমাদেরকে আরেকটা জাবেদা করতে হবে। এবার দেখেন ফেরতের জাবেদাটা। শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কয়টা শেয়ার ফেরত দিব? 1500। নেওয়ার সময় 9 টাকা করে নিয়েছিলাম, তাহলে ফেরত দেওয়ার সময় অবশ্যই 9 টাকা করে দিব। বেশিও দিব না, কমও দিব না। কিভাবে 1500 আসলো এটা আবার প্রশ্ন করো না কেউ। তুমি ইস্যু করছিলে কত? তুমি ইস্যু করছিলে 6500, আবেদন পাইছে কত? 8000। তাহলে বেশি কত? 1500। এই 1500 শেয়ার আমরা কি করব? ফেরত দিয়ে দিব। এই 1500 শেয়ার আমরা কি করে দিব? ফেরত দিয়ে দিব। এবার দেখো গ নাম্বারটা কি বলছে? আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছে। এবার আর্থিক অবস্থার বিবরণী করতে গেলে আমাদের কিন্তু একটা ব্যাংক হিসাব লাগবে। কি লাগবে? ব্যাংক হিসাব লাগবে। এবার দেখেন তো আমরা ব্যাংক হিসাবটা তৈরি করি। ডেবিট দিকে ব্যাংকে কত? 72,000 টাকা। এবার এই 72,000 টাকা থেকে ক্রেডিট দিকের ব্যাংক বরাবর যেটা আছে, ক্রেডিট দিকে আছে কত? 13,500। তাহলে বাদ দাও 13,500, বাদ দিলে থাকবে কত? 58,500। এই 58,500 টাকা হচ্ছে আমাদের ব্যাংক হিসাব। কেমন? আচ্ছা, এবার আমরা এই 58,500 টাকা ব্যাংক হিসাব ধরে আর্থিক অবস্থার বিবরণীটা আমরা প্রস্তুত করি। একটু খেয়াল করো।
এবার দেখো, প্রথমে আমরা লিখব মোট সম্পদ। মোট সম্পদের ভিতরে এই অঙ্কে কিন্তু স্থায়ী সম্পদ আছে, তাহলে আমরা লিখব স্থায়ী সম্পদ। সেটা কি? জমি। জমি বাবদ কয় হাজার টাকা? 10,000 টাকা। তাহলে আমরা জমি বাবদ 10,000 টাকা লিখে দিব, কেমন? তারপরে আমরা লিখব চলতি সম্পদ। প্রত্যেকটা অঙ্কেই কিন্তু থাকে এটা। চলতি সম্পদ, ব্যাংক হিসাব 58,500। তারপরে আসবে অসমন্বিত ব্যয়। এই অঙ্কে আছে কিন্তু একটা জিনিস, বলতো সেটা কি? শেয়ার অবহার, মানে শেয়ার বাট্টা যেটা আর কি, 6,500 টাকা। এবার এই তিনটাকে যোগ করো, এই তিনটাকে যোগ করো। 10,000, 58,500, 6,500, তাহলে 75,000। কত? এই 75,000 টাকা হচ্ছে আমার মোট সম্পদ। এই 75,000 টাকা হচ্ছে কি আমাদের জন্য মোট সম্পদ। তারপরে আমি বাইর করব দায় ও শেয়ার মালিকানা সত্ত্ব। দায় ও শেয়ার মালিকানা সত্ত্বের ভিতরে প্রথমে আসবে অনুমোদিত মূলধন। প্রতিটি 10 টাকা মূল্যের, প্রতিটি 10 টাকা মূল্যের কয়টা শেয়ার নিয়ে আমরা অনুমোদন নিয়েছি? এই জায়গায় দেখো 10,000 শেয়ার। কয় হাজার শেয়ার? 10,000 শেয়ার। তাহলে আমরা এই জায়গায় লিখবো 10,000। এটা প্রত্যেকটা অঙ্কেই কিন্তু দেওয়া থাকে, অর্থাৎ 1 লক্ষ টাকা। শেষ, এটার কোনো কাজ নাই, এটাকে আমরা ক্লোজ করে দিব। এবার একসাথে লিখবো, আমরা ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন একসাথে লিখবো আমরা। প্রতিটি 10 টাকা মূল্যের আমরা টোটাল ইস্যু করছি 7,500 শেয়ার। কিভাবে? জনগণের কাছে 6,500 আর জমি বাবদ 1,000। তাহলে টোটাল আমরা ইস্যু করছি কত? 7,500, তার মানে 75,000 টাকা। এবার দেখো সম্পদ এবং দায় কিন্তু সমান হয়ে গেছে। বলো তো বুঝতে পারছো কিনা? এবার সবাই সবার জায়গা থেকে একটু কমেন্ট করে আমাকে জানাবা যে বুঝতে পারছো কিনা। এবার বলো তো বুঝতে পারছো কিনা? লাস্টে একটু বুঝে দেন কোন জায়গাটা বুঝাবো। জায়গাটা বলেন, আমি কোন জায়গাটা বুঝাবো, এই জায়গায় কোন জায়গাটা বুঝাবো সেটা বলেন, নির্দিষ্ট করেন, বলেন কোন জায়গাটা। আবার বুঝাইলে ভালো হয়, মানে আবার এক কাজ করি, একদম শুরু থেকে আমি তো টোটাল 3টা অঙ্ক করেছি, তাহলে শুরু থেকে আবার বুঝাই দিই 3টা অঙ্ক, তাহলে সবচেয়ে ভালো হবে, তাই না? বারবার বলতেছি আপনারা নির্দিষ্ট করে বলবেন যে কোন জায়গাটা আমরা বুঝাবো, এই জায়গায় কোন জায়গাটা বুঝাবো সেটা একটু বলতে হবে। আমরা বুঝাবো, কিন্তু কোন জায়গাটা বুঝাবো সেটা আপনি বলতেছেন না।
যে স্যার এই জায়গাটা বুঝান বা এই লাইনটা বুঝি নেই। আপনি যে অধ্যায় থেকে ইস্যুকৃত শেয়ারের দিক থেকে বা একসাথে লিখবেন, ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত একসাথে লিখবেন। প্রতিটি 10 টাকা মূল্যের কতগুলো শেয়ার আপনি ইস্যু করছেন? আপনি জনগণের কাছে ইস্যু করছেন 6500, জমি বাবদ 1000, তাহলে ইন টোটাল কত? 7500। তাহলে লিখবেন 7500। একটা শেয়ারের দাম কত? 10 টাকা। তাহলে 7500 সাথে 10 গুণ দেন, তাহলে হবে কত? 75,000 টাকা। ভাই জমি ক্রয় করছেন, জমি ক্রয় করছেন। সিয়াম খান, আপনার ক্লাস করার দরকার নেই, আর আপনারও 25 সালে পরীক্ষা দেওয়ার দরকার নাই। যদি আপনি 25-এর পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনি ঘুমান, সুন্দর করে আপনি ঘুমাই থাকেন চুপচাপ। আপনার মতন স্টুডেন্ট 25 সালে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। আপনি আসছেন আবার প্রথম থেকে বুঝাই দিতে। দেখেন, জমি ক্রয়, এই জায়গায় আমরা জমি ক্রয় করছি, তাহলে জমির জন্য একটা জাবেদা দিবেন। এই যে জমি হিসাব ডেবিট, জমির শেয়ারটা কোথায় চলে যাবে? মূলধনে। তাহলে আপনি লিখবেন শেয়ার মূলধন ক্রেডিট। ওকে ফাইন। এবার জমি বাবদ আপনি শেয়ার দিচ্ছেন কয় হাজার? 1000 শেয়ার। একটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকা। তাহলে কত আসে? 10,000। তাহলে আপনি এই জায়গায় 10,000 লিখে দিবেন। আর জমি, এটা আপনার জন্য কি? এটা আপনার জন্য স্থায়ী সম্পদ, তাই এটা আর্থিক অবস্থার বিবরণী করার সময় স্থায়ী সম্পদের ভিতরে যাবে। তো আপনি না থাকলে আমি প্রথম থেকে কিভাবে বুঝাবো? আপনি না থাকলে আপনি রেকর্ড ক্লাস করবেন। আপনি ছিলেন না মনে হয় যে আমার কাজে আমি আপনাকে পাঠাইছি কোথাও। বিষয়টা এরকম দাঁড়াইছে যে আমি আমার কাজে আপনাকে এক জায়গায় পাঠিয়েছি, তাই আপনি আসতে লেট করছেন, জয়েন করতে লেট করছেন, তাই আবার প্রথম থেকে বুঝাই দিব, সরি। না না, সাধারণত অবহার বা শেয়ার বার্তা, একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা শেয়ারটা ইস্যু করতে পারি 3 ভাবে। মানে ইস্যুকৃত শেয়ারের মূল্যটা আমরা নির্ধারণ করি 3 ভাবে। কয় ভাবে জানেন? 3 ভাবে। একটা হচ্ছে শেয়ার অধিহার, শেয়ার সমহার, 3 নম্বর হচ্ছে শেয়ার অবহার। আচ্ছা, এবার আসেন, লিখিত মূল্য, নামিক মূল্য, এগুলো একই জিনিস। অবহিত মূল্য, লিখিত মূল্য, নামিক মূল্য, অবহিত মূল্য একই জিনিস। মনে করেন আপনি যখন নিবন্ধন করছেন তখন একটা শেয়ারের দাম 100 টাকা দিয়েছেন, তো এটাই হচ্ছে লিখিত মূল্য। লিখিত মূল্য। এবার এই লিখিত মূল্যের চেয়ে যদি আপনি বেশি দামে বিক্রি করেন, মনে করেন আপনি 110 টাকা করে বিক্রি করছেন, তাহলে এটাই হচ্ছে আপনার জন্য অধিহার। আর অধিহার এটা আমাদের জন্য দায়। অধিহার এটা আমাদের জন্য কি? দায়। এটা হচ্ছে সঞ্চিতি উদ্বৃত্ত নামে লিখতে হবে। শেয়ার অধিহার এটা আমাদের জন্য কি? দায়। শেয়ার অধিহার এটা আমাদের জন্য কি? দায়। এবার আসেন, এটা কোন জাতীয় লেনদেন? শেয়ার অধিহার এটা মূলধন জাতীয়। এগুলো নৈর্বৃত্ত থেকে আসবে। মূলধন জাতীয় কি? মূলধন জাতীয় প্রাপ্তি। অর্থাৎ লিখিত মূল্যের চেয়ে যদি আমরা বেশি মূল্যে বিক্রি করি, ওইটাই কিন্তু শেয়ার অধিহার। এরপরে আসেন, সমহার মানে কি? 100 টাকার শেয়ার আমরা 100 টাকায় বিক্রি করছি, বেশিও না কমও না। অবহার মানে মনে করেন লিখিত মূল্যের চেয়ে আমরা কম মূল্যে বিক্রি করছি। এই যে কম মূল্যে বিক্রি করছি না, এইটাই আমাদের জন্য অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ। এই শেয়ার অবহার বা শেয়ার লোকসান এটা আমাদের জন্য কোন জাতীয় লেনদেন? এটাও আমাদের জন্য মূলধন জাতীয় লেনদেন, তবে এটা হবে মূলধন জাতীয় ব্যয় অথবা লোকসান। একটা শেয়ার সর্বোচ্চ আমরা কত পার্সেন্ট পর্যন্ত বাট্টা করতে পারবো? একটা শেয়ার সর্বোচ্চ আমি 10% পর্যন্ত বাট্টা করতে পারবো, অর্থাৎ কমাইতে পারবো। একটা শেয়ার আমি সর্বোচ্চ
কত পার্সেন্ট পর্যন্ত বাট্টা করতে পারবো? 10% পর্যন্ত আমি বাট্টা করতে পারবো। অধিহার এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তবে এই যে শেয়ারের দাম বাড়া কমা এটা কিন্তু ইচ্ছার উপরে ডিপেন্ড করবে না, এটা কোম্পানির গুডউইল মানে সুনাম তার উপরে নির্ভর করবে। আপনার কি শেয়ার অধিহারের দাম বাড়াবেন নাকি কমাবেন? হ্যাঁ বলেন, বুঝতে পারছেন কিনা ভাই? অধিহারের অঙ্কটা কিন্তু শুরুতে আমি আলোচনা করেছি, অধিহারের অঙ্কটা কিন্তু আমি শুরুতেই আলোচনা করেছি, অধিহারের অঙ্কটা শুরুতেই কিন্তু আমি আলোচনা করেছি। দেখেন এই যে শেয়ার অধিহার, সমহার, অবহার, নিবন্ধন করার সময় একটা শেয়ারের দাম আমরা যেটা নির্ধারণ করি এটাকে বলা হয় লিখিত মূল্য, অবহিত মূল্য, নামিক মূল্য। বলেন বুঝতে পারছেন কিনা একটু বলবেন, বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা সেটা একটু বলেন। তো যাই হোক, আজকে 3টা কোশ্চেন কিন্তু আমরা সমাধান করছি, এরপরে আরো কোশ্চেন আছে। বরিশাল বুট 23 আছে, তারপরে সিলেট বুট 22 আছে। হ্যাঁ, এই প্রশ্নগুলো নিয়েছিলাম সমাধান করার জন্য। তারপরে এমসিকিউ আছে, ইনশাল্লাহ এমসিকিউ গুলো আমরা আলোচনা করব। এই যে এমসিকিউ আছে, এমসিকিউ গুলো আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা বুঝতে পারছেন স্যার। অবহার সমন্বয়ে যে শেয়ার বার্তা থাকতে পারে, ভাই জমির 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 জাবেদাটা কিন্তু আমি একটু আগেও কিন্তু করছি। এই যে দেখেন, যখন আমরা জমি ক্রয় করব বা সম্পদ, এটা তো আমার জন্য সম্পদ, তাই না? তাই আপনি লিখবেন জমি হিসাব ডেবিট, সম্পদ সবসময় ডেবিট পাশে বসে। এবার জমি বাবদ যে শেয়ারটা দিছি ওই শেয়ারটা আমরা কোথায় কনভার্ট করব? মূলধনে কনভার্ট করব, প্রতিষ্ঠানের। তাহলে আমরা লিখবো শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এবার যদি ওডিআর থাকে তাহলে ওডিআর কথাটা মাঝখানে বসাই দিবেন। জমি কিনতে যদি ওডিআর থাকে তাহলে ওডিআর কথাটা মাঝখানে বসবে। ওডিআর কই থাকে? ক্রেডিট। যদি অবহার থাকে তাহলে মাঝখানে অবহার বসাবেন, দুইটা তো আর একসাথে থাকবে না। আর অধিহার অবহার না থাকলে তখন আপনি এইভাবে করবেন। যদি ওডিআর থাকে ওডিআর ক্রেডিট পাশে বসাবেন, অবহার থাকলে অবহার ডেবিট পাশে বসাবেন। ওডিআর অবহার না থাকলে এইভাবে বসাই দিবেন। এরপরে টাকাটা আপনি যেটা হয় সেটা বসাবেন। কেমন? প্রত্যেকটা অঙ্কে চলতি সম্পদ থাকবে। এই অঙ্কের চলতি সম্পদ কোনটা? ব্যাংক হিসাব, এটা তো থাকবেই। ব্যাংক হিসাবের টাকা দেওয়া না থাকলে আপনি বাহির করে নেবেন। ব্যাংক হিসাবের টাকা দেওয়া না থাকলে সেটা আপনি বাহির করে নেবেন। কেমন? তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমরা এই অধ্যায়ের সৃজনশীল অথবা এমসিকিউর উপরে নিব। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।